আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমেদ খান রাগী কণ্ঠে বললেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদুস্বরে বললেন, তোমার তোমার এখনো ছোটবেলার কথা তোমরা এখনো ছোটবেলার মতন অভিমান করো, এটা দেখেই হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওইদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে। সব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলেছিলে মোজাম্মেল ভাই ভেঙেছে আর ভাই বলছে সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা কোনোভাবে তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে রাত 10টার উপরে বেজে গিয়েছিল, বাড়িতেই আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যাচ্ছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুইজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ মনে আছে। সেই দিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবারও ঝগড়া লাগিয়েছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করেছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলি। তারপর একজন ছোট ভাই বলেছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গিয়েছিল আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গিয়েছিল। আমরা দুই ভাই তখন অসহায়ের মতন তাকিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত তুলিনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি, সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সবকিছু ছেড়ে শহরে এসেছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতন সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যি খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি। ওর নিজের লক্ষ্য স্থির করে তারপরে কিছু করা উচিত। তাই বলে এটা নয় সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে। তার থেকে বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানভীরের বয়স কম, রকচটা, জেদি। সে একমাত্র আবিরের কথা একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহাদিবা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরও আমি ভাইকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন? ও আবার কি করেছে? অনেক কিছুই হয়েছে, কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সেই আর আল্লাহই ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ওর যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হয়েছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন, ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়তই মাথায় শত শত প্রেশার ঢুকছে। হয়তোবা
বয়সবর্তী হয়ে করা ভ্রান্তিগুলোর মধ্যে ভেতরে ভেতরে পড়ছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও তো হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়, তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দাও, আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শোনো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, ও কি চায় না চায় সব জানতে চেয়েছি, কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু না বলতে চাইলে সেটাও জিজ্ঞাসা করেছি, এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞাসা করিয়েছি, কিন্তু আবির প্রতিবারই আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেয় না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমেদ খান সেই দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদা লেগেছে, খাবো, তাই তোমাকে নিতে আসলাম। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। আমার মনে এসেছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। খিদা লেগেছে, খেতে যা। আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল মানুষজন করেছে। আসিফের বউ আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে। আজ থেকে তানভীর মেঘ দুইজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বললেন, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনোই ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতে গিয়েছি, তাই বাসা ছাড়া প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনেছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোন কথা ঠিক হয়নি, এইসব নিয়ে তার গবেষণা। কদিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লেগেছে। আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতেছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টও আমার ছেলেই হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা এসেছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান, আবিরের সাথে একটু কথা বলি। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যাদের বাসার দিকে আসে। 2-1 দিন মখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করেছেন। আজ বিকেলে মখলেস মিয়া জোরপূর্বক তানভীরের বাইক থামাতে বলেছেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছের একটা চায়ের দোকানে বসে জিজ্ঞাসা করলেন, ওই পোলা, তুমি আমার বউকে পছন্দ করো? আচমকা মখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মখলেস মিয়া আবারও বলল, দেখো ভাই, বয়স আমার কম হইছে না। চোখ দেখায় মানুষের মনের কথা বুঝবার পারি। সেই দিন বন্যার সাথে তোমার
তোমারে দেখায় সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়ায় নিশ্চিত হয়ে গেলাম। তানভীর এখনো চুপ করে বসে আছে, বলার মতন কিছুই নেই তার। মোখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালাইলেই কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটরসাইকেলের ড্রাইভারের সাথে মেয়ের বিয়া দেব না। সময় থাকতে ভাবো, আর নইলে আমার বউরে ভুইল্লা যাও। ভুইল্লা যাও শব্দটা তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুইল্লা যাইতে পারবো না। প্রয়োজনে আপনার ওই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকে কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব, ওইখানে 3 নাম্বার বিয়ে করে সংসার করিয়েন। তানভীর রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস বেটা, তেজ আছে ভালো। আজ ভার্সিটিতে ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাজ হঠাৎ বলে উঠল, সবাই শোনো, মেঘ আর বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাই, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ, আর বন্যা হবে মেজো বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো ভাবি 2 মানে V2, ঠিক আছে? সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যার মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি V1 V2 কিছুই রাখতে হবে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শুনতে ইচ্ছা নেই। বন্যার ন্যাকামির স্বরে বলল, না, এটা হতে পারে না। আমার হৃদয়ে চিরে ছোট ছোট অনুভূতি একত্র করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শুনতে ইচ্ছে নেই? তাছাড়া মার্কা কথা বলতে সত্যি তারছিরা মার্কা মারা কথা বললে সঙ্গে সঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো, তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে। তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে না ছাই? চোখ বন্ধ করে নিজে বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে, দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে এসেছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতন ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করতে হবে না। আবির ভাই আর আমি মিলেই বাসার পেছনের বাগানে ভাইয়াকে কূপে দিয়ে আসবো। বন্যা দুচোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে কান্না গিলছে। বন্যা শক্ত কণ্ঠে শোধালো, ভাই তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখিস ভাই পাগলের মতন ছুটে আসবে। কোনো দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখের পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবাই বোঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় মিটিং
কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া। তানভীর আঁতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা, কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটপট বলল, আমি এক্ষুনি আসছি। ভাইয়া শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে। তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করল, এই ভিওয়ান, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপ চ্যাট দেখে আমাকে সোজা চাঁদে পাঠাইয়া দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপের কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়, আমি সারাক্ষণ আমার আইডি লগইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার উনি আমার আইডিতে লগইন করলে আমি অ্যালার্ট হতে পারি। আমার উনি এই কয়েকদিন আমার আইডিতে একবারের জন্য ঢোকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছু বুঝতে না পারে। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং নিচ্ছি, বুঝলি? বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটা, দুই হাতে পেছনে বেশ কিছু ফুল। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা একটা মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজেগুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করেই মেয়েটার সামনে ধরল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেই দিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটা অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতনই, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করাটা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখ মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটা বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ, মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া। বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল, যদি পেটে গিয়ে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যাসহ আমরা সবাই ভয় পেয়েছিলাম। তারপর একটা আন্টি বলেছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টো দিক দিয়ে নিজের মুখ মুছছে।
আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটা সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা কিন্তু এখনো বলছো না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো সমস্যা নেই। মেঘ একটু থেমে আবারও বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারোর সেই দিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলে এসেছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ? বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই বন্যার। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরেতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপুর সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না। বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাশভারী কণ্ঠে শোধালো, তুই কিভাবে যাবি? মিষ্টির ফুপুর বাসা যাবে, ওদের বাসা আমাদের বাসার এদিকেই। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে, চোখের ভাষায় বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না। কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম তারাও তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকটাক বিষয় নিয়ে দুষ্টুমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপেলটার দিকেই। দুইজন পাশাপাশি হয়ে বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আকপাজ না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতে ভুলে গেছে। আচমকা কল বাজতে একজন বয়স্ক ব্যক্তি বিরক্তি স্বরে বলল, সাইলেন্ট ইউর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতেই টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই কান্ট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবরের মতন শান্ত আর আবেশী কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শোধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি তো খুব ভালোভাবেই জানেন। আপনি বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন, আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পরে খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, এখনো বাসায় যাননি কেন? কে সাথে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল, মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আ লট। সহসা আবিরের ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখলো। রুমের উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবিরের
আবিরের মোলায়েম কণ্ঠে ছোট্ট জবাব, মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না, বা বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শোধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। মেঘ আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি। ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে দিতে নিজেকেই বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞাসা করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সে প্রশ্ন সবার শেষে জিজ্ঞাসা করেছে। প্রথমেই জিজ্ঞাসা করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপরে রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞাসা করলেন, ইজ শি ইয়োর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক এবার একগাল হেসে বলল, শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ a life partner like you. Best of luck. আবির অনুষঙ্গা কণ্ঠে জানালো, no sir, I am more lucky to have someone like her in my life. Pray for us and again sorry. তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছে না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরো কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বড়ইয়ের বিচি খেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না, তাহলে কি চালাক? কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সব সময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যা আর কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে সেটা সে তানভীরকে বোঝাতে পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছিল, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেই দিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝে অবুঝের মতন প্রশ্ন করল, কোন মেয়েটা? আয়েশা। নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বন্যা বিষম খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর ততক্ষণে বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, এখন কি যেন বলছিলেন, বলুন।
তানভীর মনে মনে বিড়বিড় করলো যে সাতচন্নির নাম নিতেই তোমার এই অবস্থা হয়েছে, ওই সাতচন্নির নাম আমি আর জীবনেও মুখে নিব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করে মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গিয়েছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে এসেছে। পোস্ট দেখে আবির জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতন রাত 10:30 নাগাদ আবিরের কল আসে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্য অপেক্ষা করে। আবির কল দিতেই ধীর কণ্ঠে শোধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কতদূর? কিসের শপিং? বিয়ের। কার? তোর। আমার বিয়ে কবে? সেসব জেনে তোর কি কাজ? তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগবে সব কিনে নিস। মেঘ আহাম্মকের মতন তাকিয়ে বলল, আপনি আমাকে এটা বলেন? আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে? এখন দিয়ে দিন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিং এ যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনাও করতে হচ্ছে। তাছাড়াও আবারও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশনি শুরু করেছে। মূলত বন্যার বড় আপুর মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশনি পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। থ্রিপিস পরা এক মেয়ের মাথায় ওড়না দেওয়া এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চিনলেন? আমি আয়েশা, সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ, তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন জানি মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবনার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতরের ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞাসা করতেই ডেকেছিলাম। তুমি জানো কিনা জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্যই আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তাব কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আয়েশা ফিক করে হেসে বলল, মজা করছো? তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনি ভালো জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বলিও। ইদানিং আবিরের আব্বু অফিসে বেশি চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমেদ খান একা সব সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে কয়েকজন নতুন জয়েন্ট করেছে, তাদের সবকিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির
কাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেনি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্ত নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছে এটা একান্তই আপনার মতামত। তারপরও যদি মনে হয় আপনি তাকে জয়েন্ট করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবাই একসাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কখনো গ্রামে যান না, সেই গ্রামের এক ছেলের গুরুত্বপূর্ণ পোস্টে জব দিয়েছেন, সেটা কি আদৌ যুক্তিযোগ্য? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই তানভীর অফিসে আসবে। তারপরও যদি নিতে চান, আরো অনেক মানুষ আছে। প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে অনেক অন্যায় করেছে, সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়েছে, জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমি যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকে শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থাকো, আর যত তাড়াতাড়ি পারো চলে আসো, যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরো 1 সপ্তাহ কেটে গেছে। আবির বাড়িতে ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খানবাড়ির আমেজ বদলে গেছে। হালিমা খান বিভিন্ন জাতের পিঠা বানাতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহায়তা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটিতে যেতে একদম ইচ্ছে করছে না, তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হয়েছে কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরে চোখ অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যা ভয় পাচ্ছে। তানভীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10-15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে।